আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গণপিটুনির ভয়ে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে বললেন মুজিবুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। গণপিটুনির ভয়ে আওয়ামী লীগের লোকজনও বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। আজ বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর রাজপাড়া থানার উদ্যোগে জেলার গোদাগাড়ীর সাপিনা পার্কে শিক্ষা সফর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এরপর জানাবো, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কর ছাড়, বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার, শ্বেতপত্র প্রকাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত পতিত স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায় প্রতিষ্ঠানদের কর্মকুপের সুযোগ পায় বিপুল পরিমাণ রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হয়েছে সরকার। শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বিশেষ প্রজ্ঞাপন বা এসআরও জারির মাধ্যমে তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়িক গ্রুপকে কর ছাড়ের সুযোগ করে দেয়। এতেই বাংলাদেশের রাজকোষ ফাঁকা হয়ে গেছে। জানাবো, হাসান আরিফের মৃত্যু, বিমানবন্দরে নেমেই হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা। দুবাই থেকে ঢাকা ফেরার পরপরই উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রাত উপদেষ্টাকে শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে রাজধানীর ধানমন্ডি ল্যাবেইড হাসপাতালে ছুটে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সরকারের বড় দায়বদ্ধতা জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচার করা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায় এবং দায়বদ্ধতা জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত তাদের সঠিকভাবে বিচার করা। যদি এটা তারা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের সামনে মুখ দেখাতে পারবে না। জানাবো, যে কারণে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ ঠাকুরগাঁও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো, রাহুল গান্ধী কি আবারও গ্রেপ্তার হবেন? ভারতের সংসদে বিজেপি এবং কংগ্রেসের এমপিদের মধ্যে হাতাহাতি ঘুষাঘুষি হয়েছে। এই ঘটনায় প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করতে পারে দিল্লি পুলিশ। লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীর উপর এ ধরনের অভিযোগ আনল নরেন্দ্র মোদী। এতে কি রাহুল গান্ধীকে আবারও গ্রেপ্তার করা হবে? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গণপিটুনির ভয়ে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে মুজিবুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। গণপিটুনির ভয়ে আওয়ামী লীগের লোকজন বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। শুক্রবার ২০ ডিসেম্বর জামাত ইসলামের রাজশাহী মহানগরীর রাজবাড়ী থানার উদ্যোগে জেলার গোদাগাড়ীর সাপিনা পার্কে শিক্ষা সফর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন নিয়ে তামাশা করছে, দিনের ভোট রাতে করছে, এরপর আবার তারা নিজেরা ভোট করছে। জনগণকে কখনোই ভোট দিতে দেয়নি। স্বৈরাচার যাতে আর প্রতিষ্ঠিত না হতে পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে তারা আর ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ শুধু নিজেদের স্বার্থ দেখেছে, অন্য কারো স্বার্থ দেখেনি, জনস্বার্থে কোনো কাজও করেনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। প্রধান আলোচকের বক্তব্যে রাজশাহী মহানগর জামাতের সেক্রেটারি
সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ৫৪,০০০ জামাত শিবিরের নেতাকর্মীকে হত্যা করেছে। কোনো বিচার হয়নি বাংলার মাটিতে। প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করা হবে। নতুন করে ধ্বনিত হচ্ছে, রক্ত দিয়ে কিনেছি এই স্বাধীনতা, আর কোনো হাতে তুলে দিতে পারি না। প্রকৃত স্বাধীনতার সুখ দিতে প্রয়োজন ইসলামী মূল্যবোধের সরকার, সে লক্ষ্যে জামাত কাজ করছে। বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর জামাতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন বলেছেন, ভ্রমণ একটি আনন্দময় ইবাদত এবং জ্ঞান প্রজ্ঞা ও অভিজ্ঞতার উৎস। তিনি কোরআনের আয়াত উপস্থাপন করে বলেন, সফর বা ভ্রমণের অন্যতম প্রধান উদ্দেশ্য হল পূর্ববর্তী মানুষের কীর্তি এবং পরিণতি সম্বন্ধে জানা এবং শিক্ষা গ্রহণ করা। আমাদের সবাইকে চোখ কান নাক খোলা রাখতে হবে। যে কোনো সময় আওয়ামী ফ্যাসিবাদী হুমকি দিতে পারে, তাদেরকে প্রতিহত করতে হবে। শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কর ছাড়, বিপুল রাজস্ব থেকে বঞ্চিত সরকার, শ্বেতপত্র প্রকাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত পতিত স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসা প্রতিষ্ঠান নেতদের কর মওকুফের সুযোগ পায় বিপুল পরিমাণ রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের বিশেষ প্রজ্ঞাপন বা এসআরও জাবিরের মাধ্যমে তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়িক গ্রুপকে কর ছাড়ের সুযোগ করে দিয়েছিল শেখ হাসিনা। এতে রাষ্ট্রের কোষাগার থেকে প্রকৃত রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় অনিয়ম দুর্নীতির তদন্ত এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ১ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। তার মানে ধারণা করা যাচ্ছে, শেখ হাসিনার আমলে সালমান এফ রহমান, এস আলমের মতো ব্যবসায়ীরা কোনো প্রকার করই দিত না রাষ্ট্রকে। সুতরাং এসব কোম্পানি বাংলাদেশে থাকায় রাষ্ট্রের জন্য কোনো রকম উপকার তো হয়নি, বরং আরও ক্ষতি হয়েছে। এ সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশের ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ টাকা লোন নিয়ে তার ফেরত দেয়নি। সুতরাং এসব প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের জন্য একটি বোঝা স্বরূপ এবং এগুলোর দ্বারা কখনোই এই বাংলাদেশের জনগণ উপকৃত হয়নি। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিরূপণ এবং গত ১৬ বছরের অনিয়ম দুর্নীতি তদন্তে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনের ঘোষণা দেয়। ৯০ দিনের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করেছে। এতেই দেখা গিয়েছে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। এরপরও কিছু লোক এখনো বলছে শেখ হাসিনাই ভালো ছিল। আসলে কতটা নির্বোধ পাগল হলে তারা এ ধরনের কথা বলতে পারে? বিমানবন্দরে নেমেই হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু। দুবাই থেকে ঢাকায় ফেরার পরপরই এএফ হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। প্রাত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবেইট হাসপাতালে ছুটে যান ড. মোহাম্মদ ইউনূস। শুক্রবার ২০ ডিসেম্বর বিকেলে দুবাই থেকে প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি বিমান ঢাকায় অবতরণ করে। এএফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছে প্রধান উপদেষ্টা। বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী। তিনি অন্তর্বর্তীকালীন সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। বাংলাদেশের সাবেক এই অ্যাটর্নি জেনারেল দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার কয়েক দশকব্যাপী দীর্ঘ জনসেবার প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি জানান, হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং ভিন্ন মতাবলম্বী, ভিন্ন মতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। প্রধান উপদেষ্টার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সরকারের বড় দায়বদ্ধতা জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচার করা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায় এবং দায়বদ্ধতা জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা। যদি এটা তারা করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতা এবং ব্যর্থতার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। আর শুক্রবার ২০ ডিসেম্বর সকালে খুলনায় জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের
আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারকে হুঁশিয়ারি দিয়ে সার্জিস বলেন, যদি এই দায়িত্বের জায়গা থেকে বিন্দুমাত্র গড়িমসি করেন তাহলে বাংলাদেশের মানুষের সামনে মুখ দেখানোর আর কোনো জায়গা থাকবে না। অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, পুলিশ ইমেজ হারিয়েছে, তাদের কাজের মাধ্যমে তাদেরকে ইমেজ ফিরে আনতে হবে। জুলাই আগস্টে হত্যা মামলাগুলোর গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, আসামিরা অনেকেই লুকিয়ে রয়েছে, অনেকেই প্রকাশ্যে রয়েছে, অনেকেই বিভিন্ন ব্যানারে গিয়ে যুক্ত হচ্ছে, অনেক টাকার বিনিময়ে উন্মুক্ত চলাফেরা করছে। তথ্য প্রমাণের ভিত্তিতে এই হামলার সঙ্গে যারা জড়িত তার যে পরিচয় থাক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।